সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে দূরে দেশে প্রবাসী যে যেখান থেকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। দর্শক, হেমন্তের শেষ লগ্নে এসে সকলেই যখন গ্রামে গ্রামে চিরায়ত বাংলার গ্রামে গ্রামে যখন নবান্ন উৎসবে মাতোয়ারা, মৃদু শীতের হাতছানি সব মিলিয়ে একটি সুন্দর প্রকৃতি বিরাজ করছে। ঠিক এই মুহূর্তেও আমরা আসলে বিভিন্ন জন বিভিন্ন রোগে আক্রান্ত। সেই রোগ থেকে মুক্ত হলে আমাদের জীবন আরও সুন্দর, আরও স্বাচ্ছন্দ্যকর হতে পারে। তাই দর্শক, এর ধারাবাহিকতায় আমরা প্রতি সপ্তাহে একটি গুরুত্বপূর্ণ রোগ নিয়ে আলোচনা করে থাকি। এই ধারাবাহিকতায় আজ শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল প্যানভিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত সাপ্তাহিক আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। দর্শক, আমরা আজকে কথা বলবো একটি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, যে বিষয় নিয়ে আমাদের অনেকের মনেই অনেক প্রশ্ন। দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় রক্তে চর্বির প্রভাব এবং সেটা নিয়ন্ত্রণের উপায়। এ বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন সাগর স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাকে প্যানভিশন স্টুডিওতে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আপনাকেও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি আমাদের অনুষ্ঠানটি প্যানভিশন টিভিতে, প্যানভিশন টিভির অফিসিয়াল ফেসবুক পেজ এবং ইউটিউব থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আজকের আলোচনার বিষয়ের প্রাসঙ্গিক যে কোনো প্রশ্ন করতে আপনারা স্ক্রলে দেখানো নাম্বারটিতে ফোন করার মাধ্যমে সরাসরি প্রশ্ন করতে পারেন, অথবা ফেসবুক এবং ইউটিউবে কমেন্ট বক্সে কমেন্ট করার মাধ্যমেও আপনারা আপনাদের প্রশ্ন কিংবা অনুষ্ঠান সংক্রান্ত কোনো অনুভূতি বা মতামত জানাতে পারেন। দর্শক, আসুন আমরা আজকে শুরু করি আমাদের আজকের অতীব গুরুত্বপূর্ণ বিষয় রক্তে চর্বির প্রভাব ও তার নিয়ন্ত্রণের উপায়। এবং এই বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে উপস্থিত রয়েছেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাক্তার নাসির উদ্দিন সাগর স্যার। স্যার, শুরুতেই আমরা আপনার কাছে জানতে চাই, চর্বি তো মানুষের শরীরের গুরুত্বপূর্ণ একটি উপাদান। তো এই চর্বি রক্তে যখন চর্বির যে রক্তে যে পরিমাণ চর্বি থাকে সেটা নিয়ে মানুষের ভিতরে অনেক সময় অনেক শঙ্কা কাজ করে। তো আমরা শুরুতে আপনার কাছে জানতে চাই যে রক্তে আসলে কি কি ধরনের চর্বি থাকে এবং এটা নিয়ে মানুষের মনে এত শঙ্কা কাজ করে কেন? থ্যাংক ইউ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজকে আসলে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলছি। আপনি জানেন যে আমাদের দেশে অসংক্রামক ব্যাধি যেটা নন কমিউনিকেবল ডিজিজ বলা হয়, এই অসংক্রামক ব্যাধিটা আমাদের দেশে মহামারী আকারে গ্রামে গঞ্জে প্রতিটা ঘরে ঘরেই মহামারী আকারে এটা ছড়িয়ে পড়ছে। এবং আপনি এটা জেনেও খুশি হবেন যে আমাদের আসলে এখন উপজেলা পর্যায়েও কিন্তু একটা নন কমিউনিকেবল ডিজিজ কর্নার তৈরি হচ্ছে, যেখানে হচ্ছে অসংক্রামক ব্যাধিগুলো যেমন যেই রোগগুলো হচ্ছে সাধারণত একজন থেকে একজনে স্প্রেড করে না, তার হচ্ছে ইনহেরিটেন্স হিসাবেই যেটা হচ্ছে, যেমন ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, রক্তে চর্বি, হার্টের সমস্যা, ব্রেইন স্ট্রোক, এই জিনিসগুলো আমাদের দেশে মহামারী আকারে ছড়াচ্ছে। তো এইটা আসলে আমাদের টোটাল দেশের স্বাস্থ্য ব্যবস্থার উপরে এবং ফিনান্সিয়াল অবস্থা, যেটা আর্থিক ব্যবস্থার উপরে কিন্তু একটা বিশাল বার্ডেন। তো এই বার্ডেনটা ওভারকাম করার জন্য আমাদের যে জিনিসগুলোর প্রতি খেয়াল রাখতে হবে, তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে রক্তের যে চর্বি, সেটা রক্তের চর্বি যদি একজন মানুষের থাকে, সে কিন্তু বুঝতে পারে না। অতিরিক্ত মাত্রায় চর্বি থাকলেও সেটা কিন্তু সহজে বোঝা যায় না। জি। তা এতে করে হয় কি, যে রক্তে চর্বিটা যখন একজন মানুষের বেড়ে যায়, সে কিন্তু বুঝতে পারে না যে তার এটা বাড়ছে, এবং সেটার যে কমপ্লিকেশন, অর্থাৎ রক্তে চর্বি জমার পরে সেটা আর্টারিয়াল ওয়ালে জমে, অথবা হচ্ছে হার্টের যে ভেসেল আছে সেখানে জমে একটা হার্ট অ্যাটাক হয়ে যাওয়ার পরেই কিন্তু বুঝে যে তার অতিমাত্রায় রক্তে চর্বি থাকার কারণে তার এই হার্ট অ্যাটাকটা হয়েছে, অথবা অতিমাত্রায় চর্বি থাকার কারণে তার একটা ব্রেন স্ট্রোক হয়েছে। একটা হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোক হওয়ার পরে কিন্তু রোগী অনেকটা অচল হয়ে যায়, তখন কিন্তু রোগী আর কর্মক্ষম থাকে না, একটা পরিবারের উপর একটা বার্ডেন তৈরি হয়, রোগীর যে প্রোডাক্টিভিটি এবং রোগীর যে ইনকাম করার সক্ষমতা, সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। জি। তো এই জন্যই হচ্ছে রক্তে চর্বি নিয়ে আমাদের মধ্যে শঙ্কা কাজ করাটাই বরং আমি মনে করি যে ভালো। এটা নিয়ে সাধারণত যদি আমরা শুরুতেই, যখন আমার কোনো রোগ হয় নাই, যদি সেই অবস্থায় আমি এটা ডায়াগনোসিস করে যদি এটা চিকিৎসা করতে পারি, তাহলে কিন্তু এটার আউটকামটা ভালো হবে। অর্থাৎ আমাদের যে বার্ডেনের কথা আমি বলছি, তাহলে কিন্তু সেটা কমানো যাবে। আমাদের রক্তে যে চর্বিগুলো থাকে সাধারণত, সেখানে
ভালো চর্বিও আছে, খারাপ চর্বিও আছে। রক্তে চর্বি মানেই যে খারাপ তা না, আমাদের জৈবিক প্রক্রিয়া, ব্রেনের ডেভেলপমেন্ট, প্রত্যেকটা সেলের যে বিপাকীয় কাজ সবগুলো মেনটেন করার জন্য, অথবা অনেকগুলা গুরুত্বপূর্ণ স্টেরয়েড হরমোন যেগুলো দিয়ে আমাদের মানে যে বিপাক কার্যক্রমগুলো আমাদের শরীরের ইম্পর্টেন্ট কাজগুলো সম্পাদন হয়, বিশেষ করে অ্যান্ড্রোজেন বা ইস্ট্রোজেন, এই জিনিসগুলো কিন্তু লিপিড দিয়ে তৈরি। অর্থাৎ লিপিডটা কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী একটা জিনিস, কিন্তু যখন এটা অতিমাত্রায় ব্লাডে হয়ে যায়, অতিমাত্রায় লিপিড আমাদের ব্লাডে জমে যায়, তখন কিন্তু সেটা আমাদের ব্লাড ভেসেলের যে, আপনি জানেন ব্লাড ভেসেলের ভিতরের একটা লেয়ার আছে এন্ডোথেলিয়াম, ওই এন্ডোথেলিয়ামের লেয়ারটা যখন ক্রস করে সেটা এন্ডোথেলিয়ামের নিচে চলে আসে, তখন হচ্ছে কিন্তু এটা ব্লাড ভেসেলের গায়ে জমে একটা হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক তৈরি করতে পারে। সে ব্লাড ভেসেলের ভিতরের ডায়ামিটারটাকে কমিয়ে জি দেয়। এক্স্যাক্টলি, এন্ডোথেলিয়ামের নিচে একটা যখনই এটা চলে আসে পাস করে অতিমাত্রায় হওয়ার কারণে, তখন কিন্তু একটা হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক নিয়ে প্রেজেন্ট করতে পারে। তো এই জন্য হচ্ছে আমাদের শঙ্কাটা থাকা উচিত যে শুরুতেই যখন আমার কোনো একটা রোগ হয় নাই, কোনো একটা বড় ধরনের ইভেন্ট হয় নাই, যে হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোকের মতো কোনো রোগ হয় নাই, তখনই কিন্তু আমাদের এই লিপিড যদি আমরা শুরুতেই যদি এটাকে আমরা কমাই রাখতে পারি, কন্ট্রোল করতে পারি, নিয়ন্ত্রণ করতে পারি, তাহলে কিন্তু আমাদের যে ওভারঅল যে বার্ডেন সেটা কিন্তু আমরা কমাতে অনেক পারবো। বড় বড় ধরনের যেগুলোর উপরে জীবনের ঝুঁকি রয়েছে বা জীবনের কর্মক্ষমতা হারানোর ঝুঁকি রয়েছে, এ ধরনের বড় বড় রোগ থেকে বেঁচে থাকা সম্ভব হবে। এক্স্যাক্টলি। যে অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা আপনার কাছে জানতে চাই যে শরীরে তো আপনি বলেছেন যে বিভিন্ন ধরনের চর্বি থাকে এবং এগুলো নিশ্চয়ই শরীরের একটা স্বাভাবিক মাত্রা রয়েছে। আমরা আপনার কাছে একটু ধারণা পেতে চাই যে এগুলো আসলে কোন মাত্রা, কি কি চর্বি থাকে এবং এগুলো কোন মাত্রা পর্যন্ত স্বাভাবিক স্বাভাবিক, বা acceptable। হচ্ছে যে কখন সেটাকে আমরা রক্তে চর্বি বেশি হয়েছে বলে বুঝবো। আসলে আমাদের এক্সিস্টিং যে গাইডলাইন আছে, সেই গাইডলাইনে আমাদেরকে একটা রেঞ্জ কিন্তু দেওয়া আছে যে এই রেঞ্জের উপরে গেলে আমার রক্তের চর্বির মাত্রাটা বেশি। তো সেখানে আমাদের ক্ষতিকর কিছু চর্বি আছে, সেগুলো সাধারণত বেশি মাত্রায় থাকলে সেটা আমাদের জন্য ক্ষতিকর। আর কিছু আছে ভালো চর্বি, সেগুলো হচ্ছে কম মাত্রায় থাকাটা ক্ষতিকর। তো ভালো চর্বির মধ্যে আপনি জানেন যে এইচডিএল বা হাই ডেনসিটি লিপোপ্রোটিন যেটাকে বলা হয়, এটা কিন্তু আমাদের শরীরে বেশি মাত্রায় থাকাটা প্রয়োজন। এটা একজন প্রাপ্তবয়স্ক মানুষের 40-এর বেশি থাকতে হবে, 40 মিলিগ্রাম পার ডেসিলিটার বলা হয়, এটার বেশি থাকতে হবে। যদি ফিমেল হয় তাহলে সেক্ষেত্রে রেঞ্জটা আরেকটু বেশি, 50 মিলিগ্রাম পার ডেসিলিটারের বেশি থাকতে হবে। আর যদি আপনার এটা যদি এর চেয়ে কম থাকে, তাহলে কিন্তু আমাদের হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক বা অর্গান ড্যামেজের যেটা সম্ভাবনা সেটা বেড়ে যায়। আর এছাড়া আমাদের খারাপ চর্বি আছে অনেকগুলো, সের মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিন বা এলডিএল বলা হয়। এটা সাধারণত আমাদের রক্তে অতিমাত্রায় থাকলে এইটাতে সবচেয়ে বেশি কার্ডিওভাস্কুলার রিস্ক বেশি, অর্থাৎ একটা স্ট্রোক বা হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এই জন্য হচ্ছে লো ডেনসিটি লিপোপ্রোটিন বা এলডিএল যে চর্বিটা আছে, এইটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। এটা নর্মালি আমাদের 130-এর নিচে থাকা দরকার। এটা কন্ডিশন ভেদে, রোগীর অবস্থা ভেদে, তার অনেকগুলো রিস্ক ফ্যাক্টর আছে, সেটা ভেদে কিন্তু তার তারতম্য হতে পারে এবং আমাদের আরও অনেক বেশি স্ট্রিক্ট কন্ট্রোল করা লাগতে পারে। সেটা আমরা হয়তো বা পরবর্তীতে আলোচনাতে আসলে আমরা বলবো। আর আরেকটা জিনিস যেটা আছে যে আমাদের টোটাল কোলেস্টেরলটা হচ্ছে সাধারণত 220-এর নিচে থাকা জরুরি। তবে কারো কারো ক্ষেত্রে সেক্ষেত্রে আরও কমও রাখা দরকার হতে পারে। যেমন একটা ডায়াবেটিস পেশেন্ট যদি থাকে, তার ক্ষেত্রে 180, একটা যদি পেশেন্টের কারো যদি ধরেন আগে একটা হার্ট অ্যাটাক হয়ে গেল, তার ক্ষেত্রে কিন্তু এটা 120-এর নিচে নামাই ফেলতে বলা হয়। তাহলে হচ্ছে এটাও কিন্তু কন্ডিশন ভেদে ভিন্নতা আছে। তারপরে আছে ধরেন আপনার আমাদের ভিএলডিএল বলা হয় একটা, সেটাও আমাদের হচ্ছে একটা নির্দিষ্ট রেঞ্জের নিচে আমাদেরকে রাখতে হবে। তারপরে আছে ইন্টারমিডিয়েট ডেনসিটি লিপোপ্রোটিন, সেটাও একটা নির্দিষ্ট রেঞ্জের নিচে রাখতে হবে। তবে সবচেয়ে আমাদের গুরুত্বপূর্ণ হচ্ছে এলডিএল এবং টোটাল কোলেস্টেরল এবং টাইগ্লিসারাইডটা সাধারণত 150 মিলিগ্রাম পার ডেসিলিটারের নিচে রাখতে হয়। সেটা যদি ধরেন 200-এর উপরে উঠে যায়, তাহলে সেটা কার্ডিওভাস্কুলার রিস্ক তার বাড়তে থাকে। সেটা আমরা যদি তারও 200 বা 250-এর উপরে উঠে যায়, তখন সেক্ষেত্রে আমরা ট্রাইগ্লিসারাইড কমানোর জন্য তাগিদ দিয়ে থাকি। অনেক ধন্যবাদ। আমরা আসলে চর্বি বলতে এই চর্বি শব্দটার সঙ্গে আমরা পরিচয়, কিন্তু এর ভিতরে যে আরও এতগুলো বিষয় আছে সেগুলো আপনি আমাদেরকে খুব চমৎকারভাবেই বলেছেন। আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমরা স্যার আপনার কাছে জানতে চাই যে কারোর শরীরে রক্তে চর্বির পরিমাণ বেড়ে যাচ্ছে কিনা, এমন কোনো লক্ষণ রয়েছে কিনা যেটার মাধ্যমে রোগী নিজে বুঝতে পারবেন যে তার শরীরে চর্বির পরিমাণ বেড়ে গেছে বা যাচ্ছে। আসলে ডিসলিপিডিমিয়া বা হাইপারলিপিডিমিয়া যেটাই বলেন, অর্থাৎ রক্তে চর্বি বেড়ে যাওয়া,
এই রক্ত চর্বি বেড়ে গেলে স্পেসিফিক কোনো উপসর্গ নাই যেটা দিয়ে বোঝা যাবে যে তার রক্তে চর্বিটা বেড়ে যাচ্ছে, কিন্তু আমরা শরীরে কিছু সাইন অনেক সময় তৈরি হয় যখন রক্তে চর্বিটা অধিক পরিমাণে বেড়ে যায়, তখন আমরা রোগী দেখেই বুঝতে পারি যে তার রক্তে হয়তোবা চর্বি বেশি থাকতে পারে। সেক্ষেত্রে আপনারা হয়তোবা কখনো লক্ষ্য করে থাকবেন যে চোখের নিচে হচ্ছে একটু সাদা, একটু উঁচু জায়গা তৈরি হয়, একটু নরম সাদা উঁচু জায়গা তৈরি হয়, এটাকে জ্যানথেলেজমা বলা হয়। তা এটা দেখে কিন্তু আমরা বুঝতে পারি। অনেক সময় চোখের ভিতরে যে কালো কর্নিয়াটা আছে আমাদের, এই কর্নিয়ার চারপাশে সাদা চর্বি জমা হয়, সেটাকে কর্নিয়াল আর্কাস বলা হয়। সেটাও কিন্তু আপনি একজন মানুষকে দেখেই বুঝতে পারবেন যে তার হয়তোবা চর্বি জমা হচ্ছে। অনেক সময় চর্বি অতিরিক্ত হয়ে গেলে আমাদের যে মাংসপেশির যে সংযোগস্থল হাড়ের সাথে টেন্ডন, ওই টেন্ডনের ওই জায়গাটাতে চর্বিটা জমা হয়ে একটা গোটার মতো হয়, সেটাকে আমরা টেন্ডন জ্যান্থোমা বলি। এই জিনিসগুলো দেখে কিন্তু আমরা ধারণা করতে পারি যে একজন মানুষের চর্বি বেশি থাকে। আবার আরেকটা জিনিস হচ্ছে যেমন ট্রাইগ্লিসারাইড যদি বেড়ে যায়, তাহলে কিন্তু রোগী আপনার কাছে অন্য অন্য উপসর্গ নিয়ে আসতে পারবে। তো আপনি একজন সার্জন হিসাবে, আমি ট্রাইগ্লিসারাইড বেশি থাকলে কিন্তু আপনার কাছে রোগী নিয়ে আসতে পারে, অ্যাকিউট অ্যাবডোমেন নিয়ে আসতে পারে। একটা ট্রাইগ্লিসারাইড যদি অনেক দিন থেকে ডায়াগনোসিস হয় নাই, 800 বা 900 বা 1000 ট্রাইগ্লিসারাইড হয়ে আছে, তার কিন্তু প্যানক্রিয়াটাইটিস হওয়ার একটা সম্ভাবনা থাকে। তখন সেক্ষেত্রে সে কিন্তু ইমার্জেন্সিতে খুব সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন নিয়ে আপনার কাছে আসতে পারে। তাহলে হচ্ছে একটা ডাইভার্স ম্যানিফেস্টেশন, যদিও কোনো স্পেসিফিক লক্ষণ নাই বোঝার, কিন্তু আমরা কিছু কিছু জিনিস আছে যেগুলো থাকলে দেখলে আমরা বুঝতে পারি যে তার হয়তোবা রক্তে অধিক মাত্রা চর্বি থাকতে পারে। চমৎকার, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। স্যার, আমরা আপনার কাছে জানতে চাইবো যে আপনি একটা কথা বারবারই বলছিলেন যে এর অনেক ক্ষেত্রে লক্ষণ প্রকাশ নাও পেতে পারে, সরাসরি কোনো একটা জটিলতা সহ রোগী যখন আমাদের কাছে আসে তখন আমরা পরীক্ষা করে দেখি যে তার রক্তে চর্বির বৃদ্ধিজনিত কারণে এটা হয়েছে। তো আপনি যদিও আমাদেরকে কিছু ধারণা দিয়েছেন, স্ট্রোক, তারপরে হচ্ছে হার্ট অ্যাটাক, এগুলো হওয়ার সম্ভাবনা আছে। আমি আপনার কাছে এই বিষয়টি আবার একটু পরিষ্কারভাবে জানতে চাই যে শরীরে রক্তের পরিমাণ যদি স্বাভাবিকের থেকে বেশি থাকে কন্টিনিউয়াসলি, এর আর কি বা মোট কি ধরনের জটিলতা হতে পারে? আসলে রক্তের যদি চর্বি আমাদের বেড়ে যায়, সেটা আমি অলরেডি আপনাকে বলছি যে এটা স্পেসিফিক চর্বির স্পেসিফিক একটা কমপ্লিকেশন থাকে। তো সেক্ষেত্রে আমাদের টোটাল কোলেস্টেরল এবং এলডিএল কোলেস্টেরল যদি বেড়ে যায়, তাহলে সেটা সারা শরীরের রক্তনালীতেই কিন্তু জমা হতে পারে। তাহলে আমরা শুধুমাত্র হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক না, আমাদের যে কোনো শরীরের যে কোনো জায়গার রক্তনালীতেই জমা হতে পারে। যেমন আপনার হাতের বা পায়ের রক্তনালীতেও কিন্তু জমা হতে পারে। সেক্ষেত্রে কিন্তু হাতে এবং পায়ে রক্ত চলাচলটা কমে গিয়ে ওই হাত বা পাটা হচ্ছে অকেজো হয়ে যেতে পারে। এটাকে আমরা লিম্ব ইস্কিমিয়া বলি। সেটা অ্যাকিউট লিম্ব ইস্কিমিয়া হতে পারে, ক্রনিক লিম্ব ইস্কিমিয়াও হতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু একজন মানুষ পক্ষাঘাতগ্রস্ত হওয়া ছাড়াও কিন্তু সে কিন্তু হাঁটাচলা বন্ধ হয়ে যেতে পারে, এই শুধুমাত্র পায়ের যে রক্তনালী সেখানে রক্ত চলাচল বন্ধ হয়ে। সেটা আপনার হাতেও হতে পারে। হাতে যদি হয় তাহলে সেক্ষেত্রে হাতের যে রক্ত চলাচল টোটাল বের হয়ে বন্ধ হয়ে কিন্তু হাত একদম অকেজো হয়ে যেতে পারে। ঠিক আছে, তারপরে হচ্ছে যে আপনার চোখের যে রক্তনালী সেখানেও জমা হতে পারে। তারপরে হচ্ছে আমাদের যে গাঁট আছে সেই রক্তনালীতেও জমা হতে পারে। অর্থাৎ শরীরের ওয়াইডস্প্রেড যত জায়গায় রক্তনালী আছে সব জায়গায় জমা হতে পারে। তাছাড়া আমি তো বললামই ট্রাইগ্লিসারাইড একটা লিপিড, যেটা চর্বি, সেটা হচ্ছে কিন্তু আমাদের আদার্স কিছু কমপ্লিকেশন তৈরি করে। তার মধ্যে আমি বলছি যে অ্যাকিউট প্যানক্রিয়াটাইটিস করতে পারে। সেক্ষেত্রে রোগী কিন্তু অ্যাকিউট অবস্থায় একটা ডেভাস্টেটিং কন্ডিশন নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। তো ওভারঅল হচ্ছে যেটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের ব্রেইন এবং হার্ট, আর সাথে হচ্ছে কিডনি। আপনি জানেন যে কিডনিতে যদি কিডনির যে ব্লাড ভেসেলগুলো, এই ব্লাড ভেসেলগুলোতে যদি চর্বি জমে যায় তাহলে কিন্তু ওই দিকের কিডনিতে পারফিউশনটা কমে যায়, আস্তে আস্তে কিডনিটা ফেলোরের দিকে যায়। তাহলে হচ্ছে এইটাও কিন্তু কিডনির যে ভেসেলগুলো সেগুলো ন্যারো হয়ে যায়। তখন সেক্ষেত্রে অর্থাৎ সারা শরীরে যত জায়গায় ব্লাড ভেসেল আছে, যত জায়গায় রক্তনালী আছে, রক্ত চলাচল আছে, আপনি জানেন যে একটা টিস্যু বেঁচে থাকার জন্য তার সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে তার রক্ত চলাচলটা। রক্ত চলাচল যতক্ষণ একটা টিস্যুতে আছে ততক্ষণ সে বেঁচে থাকবে। রক্ত চলাচলটা কমে যাওয়া মানেই হচ্ছে তার ওই জায়গাটা আর তার স্বাভাবিক কার্যক্রম করতে পারবে না। তাহলে শরীরের সব জায়গায় কিন্তু রক্ত চলাচল আছে, সব জায়গায় রক্ত প্রবাহ বাধা পেতে পারে শুধুমাত্র এই চর্বি বাড়ার কারণে। সুতরাং শরীরের এমন কোনো জায়গায় ইমিউন না যেখানে হচ্ছে এই লিপিডের প্রভাব নাই। অর্থাৎ লিপিড বেড়ে গেলে, রক্তনালী বন্ধ হয়ে গেলে শরীরের যে কোনো জায়গায় কিন্তু আপনার অকেজো হয়ে যেতে পারে। অনেক ধন্যবাদ স্যার, আমরা বুঝতে পারলাম। তার মানে হচ্ছে যে শরীরের যে ভাইটাল অর্গানগুলো আছে সেগুলো প্রত্যেকটাই আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। বিশেষ করে আপনি বলেছেন যে ব্রেইন, কিডনি, হার্ট,
এবং শরীরের তো আসলে হাত পাও হাত পাও একজন মানুষের সবচেয়ে ইম্পর্টেন্ট অর্গান, সেটাও কিন্তু আপনার এখানে ইনভলভ হতে পারে। অনেক ধন্যবাদ। তার মানে শরীরের চর্বির নিয়ন্ত্রণ হচ্ছে খুবই জরুরি। এতগুলো চর্বি বৃদ্ধিজনিত জটিলতা বা খারাপ দিকের পাশাপাশি আমরা আপনার কাছে জানতে চাই যে শরীরের চর্বির উপকারী দিক কিছু রয়েছে কিনা। হ্যাঁ, সেটা আমি অলরেডি বলে ফেলছি যে আমাদের আসলে সেলের যে বিপাক কার্যক্রম, সেলের যে এনজাইমেটিক অ্যাক্টিভিটি, সেলুলার যে ওয়াল আছে আপনি জানেন সেখানেও ফসফোলিপিড থাকে, অর্থাৎ একটা কোষ গঠন হওয়ার জন্যই লিপিড খুব জরুরি। একটা ব্রেন ডেভেলপমেন্ট, ব্রেন সেলগুলোর ডেভেলপমেন্ট সবগুলো কিন্তু লিপিডটা খুব জরুরি। তাহলে হচ্ছে সেলুলার অ্যাক্টিভিটি যেটা এনজাইম, রিসেপ্টর, এখানেও কিন্তু সবগুলোতেই লিপিডের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তাহলে হচ্ছে অর্থাৎ আমাদের লিপিডটা পরিমিত মাত্রায় কিন্তু আমাদের শরীরের জন্য উপকারী এবং সেটা দরকারি, তো মানে এবং খুবই দরকারি, অর্থাৎ সেলুলার অ্যাক্টিভিটি মেনটেন করার জন্য খুব দরকারি। এবং আমাদের জৈবিক যে হরমোনগুলো আছে, এই হরমোনগুলো সিনথেসিসের জন্য লিপিড কিন্তু খুবই জরুরি। আপনাকে আমি আগেই বলছি যে অ্যান্ড্রোজেন, পুরুষের যে পুরুষত্ব বজায় রাখে যে হরমোন, সেটার কিন্তু ফরমেশন হয় লিপিড দিয়ে। মহিলাদের যে মহিলার তো যে মেনটেন করার যে হরমোন ইস্ট্রোজেন, সেটাও কিন্তু লিপিড দিয়ে তৈরি। অর্থাৎ লিপিড ছাড়া কিন্তু আমাদের মানব দেহ কল্পনা করা যাচ্ছে না। অর্থাৎ লিপিডটা থাকতে হবে পরিমিত মাত্রায়, বেশি হওয়া যাবে না। স্যার, আমরা একটা বিরতিতে যাব, তার আগে আমরা আরেকটি প্রশ্ন আপনার কাছে জেনে নেব। সেটা হচ্ছে যে তাহলে এই যে রক্তে লিপিডের যেটা স্বাভাবিক মাত্রা মেনটেন করার কথা আপনি বলছেন, তো সেই মাত্রাটা স্বাভাবিক রয়েছে কিনা সেটা আমরা কিভাবে জানতে পারবো, সেটা যদি আমাদেরকে একটু বলেন। হ্যাঁ, রক্তে স্বাভাবিক মাত্রা আছে কিনা সেটা আমি অলরেডি আপনাকে কতগুলো রেঞ্জ বলছি, লেভেল বলছি। সেই পরীক্ষার পদ্ধতিটা কি, এবং সেটা আসলে মানুষেরা, আমাদের সাধারণ রোগীরা অনেকে প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদেরকে দেখেন, আমাদের কথাগুলো শুনেন, তাদের জন্য কি পরামর্শ যে তারা এটা কিভাবে দেখতে পারবেন? এইটা আসলে হচ্ছে আমাদের রক্তে চর্বির যে মাত্রাটা, সেটা আমরা হচ্ছে একটা ল্যাবে, সেটা আসলে এটা নিয়ে আমাদের অনেক অবজেকশন আছে। আমরা যেহেতু গ্রামে শহরে সব জায়গার রোগী দেখি, তো আমরা দেখি যে প্রত্যন্ত অঞ্চল থেকে একটা রিপোর্ট করে নিয়ে আসেন, বলেন যে আমার চর্বি বেশি, অথবা দেখা গেল চর্বি রিপোর্টটা নর্মাল আছে, আমরা এখানে করে আরেক রকম পাচ্ছি। এটা বেসিক্যালি এই যে ল্যাব টু ল্যাব ভেরিয়েশন, এটা কিন্তু খুব বেশি হয়। দেখা গেল যে একটা ল্যাবে ট্রাইগ্লিসারাইড দেওয়া আছে 800 মিলিগ্রাম পার ডেসিলিটার, আরেকটা জায়গা করে দেখা গেল 200 বা 150। তাহলে এই যে ল্যাব টু ল্যাব ভেরিয়েশন, এই জন্য হচ্ছে যেহেতু এই পরীক্ষাটা মোটামুটি বেশ খরচ হয়, 800 থেকে 1200 টাকা এই একটা লিপিড প্রোফাইল করানোর জন্য। এই জন্য আমরা সাজেস্ট করব যে আপনি একটা ভালো ল্যাব থেকে করাবেন। এটা কি কোনো জটিল কোনো প্রক্রিয়া কিনা? এইটা খুব বেশি জটিল কোনো প্রক্রিয়া না, শুধুমাত্র সাধারণ মানুষদের জানানোর জন্য, শুধুমাত্র জাস্ট রক্ত দিয়েই পরীক্ষা করা হয়। এটা আপনি খালি পেটেও করাতে পারেন, ভরা পেটেও করাতে পারেন। অনেকেই আবার বলে থাকেন যে না, এটা খালি পেটেই করতে হবে, ওরকম রিজিড কোনো রুল নাই, আপনার খালি পেটে করালেও হবে, ভরা পেটে করালেও হবে। তবে পার্থক্য শুধু এক জায়গায় হয় যে খালি পেটে করালে আমাদের যে ট্রাইগ্লিসারাইডটা সেটা এক্স্যাক্টটা পাওয়া যায়, আর ভরা পেটে করালে ট্রাইগ্লিসারাইডটা একটু বেশি আসার একটা সম্ভাবনা থাকে। সেখানে অনেকগুলো স্টাডিতে দেখানো হয়েছে যে ট্রাইগ্লিসারাইড লেভেল সাধারণত 27 মিলিগ্রাম পার ডেসিলিটার পর্যন্ত বেশি আসতে পারে। তো সেক্ষেত্রে আমরা যদি খালি পেটে না করতে পারি, তাহলে হচ্ছে যে ভরা পেটের যে রিপোর্টটা, সেখান থেকে ট্রাইগ্লিসারাইডটা ধরে নিব যে এখানে 27 বা 30 মতো বেশি আসছে। জি, অনেক ধন্যবাদ স্যার। আমরা গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য পেলাম, বিশেষ করে শরীরে চর্বির পরিমাণ বা এটা নিয়ন্ত্রণ এবং সেটার পরিমাপ করার জন্য যে পদ্ধতিগুলো আছে, অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য আপনার কাছ থেকে পেলাম। আমরা এই বিষয়ে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন আমাদের রয়েছে, আমরা বিরতির পরে সেগুলো নিয়ে আলোচনা করছি। সুপ্রিয় দর্শক, দেখতে দেখতে সময় হলো আমাদের একটি ছোট্ট বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি একই আলোচনায়। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। সুপ্রিয় দর্শক, বিরতির পরে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন প্যারমিশন টিভির স্বাস্থ্য বিষয়ক সরাসরি নিয়মিত সাপ্তাহিক আয়োজন শরীর ও মন অনুষ্ঠান। দর্শক, আমরা আজকে কথা বলছি শরীরে রক্তে চর্বির পরিমাণের বৃদ্ধির প্রভাব এবং সেটা নিয়ন্ত্রণের উপায় কী, এ বিষয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে পুরো সময় জুড়ে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন সাগর স্যার। স্যার, বিরতির পর আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আপনি আমাদেরকে রক্তে চর্বির পরিমাণ, প্রভাব, সেগুলো সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা দিয়েছেন, অনেকগুলো তথ্য দিয়েছেন। আমরা এই পর্যায়ে আপনার কাছে জানতে চাই যে আপনি বলেছেন যে রক্তে চর্বির পরিমাণ যদি স্বাভাবিকের মাত্রার বেশি হয় তাহলে অনেকগুলো জটিলতা, এবং সেই জটিলতাগুলো আমরা দর্শকরা ইতিমধ্যে জেনেছেন। তাহলে এই রক্তে চর্বির
মাত্রাটা মানে অতিরিক্ত পরিমাণ যেন না হয়, সেটা এড়ানোর জন্য আমাদের কি করণীয় বা সেটা নিয়ন্ত্রণের উপায়গুলো কি কি রয়েছে? ধন্যবাদ আপনাকে। আসলে এটা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদের অসংক্রামক ব্যাধি যেটা, অর্থাৎ যে রোগগুলো আমাদের মনের অজান্তেই আমাদের শরীরে হয়ে যাচ্ছে, এই রোগগুলো প্রতিরোধ মানে প্রতিকারের চেয়ে প্রতিরোধই হচ্ছে উত্তম। অর্থাৎ আমার শরীরে যদি চর্বি হয়ে একটা হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়ে যায়, সেখানে কিন্তু আমি যত চিকিৎসাই করি না কেন আমি আর পূর্বের অবস্থায় ফিরে আসতে পারবো না। জি। এই জন্য হচ্ছে এই চর্বিটা আমাদের শরীরে জমার আগেই, অর্থাৎ অথবা যদি জমেও যায় তাহলে সেক্ষেত্রে সেটাকে আমরা টাইমলি যদি মানে এটাকে আইডেন্টিফাই করতে পারি এবং সে অনুযায়ী যদি আমাদের জীবনযাত্রাটাকে চেঞ্জ করতে পারি, আমাদের লাইফস্টাইল যেটা সেটাকে যদি চেঞ্জ করতে পারি, খাবারের অভ্যাস যদি চেঞ্জ করতে পারি, ধূমপান যদি কারো অভ্যাস থাকে অথবা মদ্যপান যদি কারো অভ্যাস থাকে, সেটা যদি আমরা ছেড়ে দিতে পারি তাহলে কিন্তু খুবই উপকার হয়। অর্থাৎ আমরা যে কমপ্লিকেশন বা জটিলতাগুলোর কথা বলছি সেগুলো যদি আমরা অ্যাভয়েড করতে চাই, সেগুলো যদি আমরা এড়াতে চাই অথবা সেগুলো যদি আমরা প্রতিরোধ করতে চাই, তাহলে কিন্তু আমাদেরকে খুব প্রাথমিক অবস্থায় কিন্তু এই রক্তের চর্বিটাকে কমায় রাখতে হবে। তো সেটার জন্য আমাদের কিন্তু একটা স্বাস্থ্যকর জীবনযাপন করতে হবে। স্বাস্থ্যকর জীবনযাপনটা কীরকম হবে? যে আমাকে প্রতিদিনই কিছু না কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করতে হবে। মানে আমাদের আসলে সবাই হচ্ছে কাজ কামি নিয়ে আমরা অনেক ব্যস্ত থাকি, সবার প্রফেশন বিজনেস যে প্রফেশনে আছে কেউই কিন্তু আলাদা করে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা হাঁটার অভ্যাস বা দৌড়ানোর অভ্যাস এই জিনিসগুলো কিন্তু আমাদের নাই। এতে করে কিন্তু আমাদের এই রক্তের চর্বি বা হাই প্রেশার বা ডায়াবেটিস এই জিনিসগুলো বেশি বাড়তেছে। তো এজন্য হচ্ছে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা মাস্ট। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে আমাদের খাদ্যাভ্যাস। খাদ্য ছাড়া তো আমরা বাঁচি না, প্রতিদিনই আমাদের জীবনের তাগিদে জীবনের প্রয়োজনে বেঁচে থাকার জন্য খাবার খেতে হয়। কিন্তু এই খাবারটা আমি কি খাচ্ছি, কেন খাচ্ছি, এই খাবারটা আসলে আমার জন্য কতটুকু উপকারী, এই প্রশ্নটা কিন্তু আমরা কখনোই আমাদের নিজেদেরকে করি না। যখন যেটা সামনে আসতেছে সেটা কিন্তু আমরা খেয়ে ফেলতেছি। তো এইটা আসলে এই খাবারটা আমার শরীরের জন্য কতটুকু উপকারী, এটা একটু আমরা যদি স্ক্রিনিং করে এটা যদি একটু বেছে বেছে আমরা খেতে পারি তাহলে কিন্তু আমাদের অনেক উপকার হয়। কারণ মনের অজান্তেই আমরা খেয়ে ফেলতেছি এবং এটা যত দিন যাচ্ছে তত খাচ্ছি এবং একটা পর্যায়ে কিন্তু বছরের পর বছর এইভাবে চলে যাচ্ছে। এতে করে কি হচ্ছে, ওই যে ব্যাড কোলেস্টেরলগুলো, ব্যাড লিপিডগুলো আমাদের শরীরে কিন্তু জমা হয়ে যাচ্ছে। এজন্য হচ্ছে স্বাস্থ্যকর একটা খাদ্যাভ্যাস আমাদের গড়তে হবে। বিশেষ করে এখন খুব ফাস্টফুড, প্রত্যেকটা শহরের প্রত্যেকটা অলিতে গলিতে আপনার ফাস্টফুডের দোকান হচ্ছে, হটডগ বানাচ্ছে, পিৎজা বানাচ্ছে, পাস্তা পাওয়া যাচ্ছে, তারপরে হচ্ছে আপনার চিজ পাওয়া যাচ্ছে। এই জিনিসগুলো কিন্তু কতটুকু আমাদের শরীরের জন্য একটা লিপিড নর্মাল লিপিড প্রোফাইল বা শরীরের চর্বিটাকে স্বাভাবিক মাত্রায় রাখার জন্য এই খাবারগুলো কতটা উপকারী বা অপকারী এটার কিন্তু কোনো ধারণা আমাদের নেই। তো এই জন্য যেটা বলা হয়ে থাকে যে যদি আমরা এই খারাপ চর্বিগুলো, বিশেষ করে যদি আমরা যে ব্যাড কোলেস্টেরলগুলো এগুলো যদি শরীরে কমাইতে চাই তাহলে এমন খাবার খেতে হবে যেই খাবারগুলোতে আপনার এই যে ক্ষতিকর ফ্যাট যেগুলো আছে সেগুলো কম থাকে। সেই খাবারগুলো কি হইতে পারে? যেমন আমি আপনাকে সহজ কয়েকটা খাবারের কথা বলি, যেমন গরু বা খাসির মাংস, সেটা ঠিক আছে, রেড মিট বলা হয়। এই রেড মিট অর্থাৎ যে মাংসটার সাথে চর্বি মিক্স থাকে, তা আপনি দেখবেন যে খাসির মাংসের সাথে অর্ধেক চর্বি অর্ধেক মাংস থাকে। এই চর্বিটা কিন্তু খুবই ক্ষতিকর। একটা গরুর মাংসের সাথেও কিন্তু চর্বি মেশানো থাকে। এই চর্বিগুলো কিন্তু আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর। এগুলাকে বলা হয় স্যাচুরেটেড ফ্যাট। অর্থাৎ এই ফ্যাটগুলো যখন আমরা খাবো তখন আমরা যেটা বলে আসছি যে এলডিএল কোলেস্টেরল সবচেয়ে খারাপ, এটাই হচ্ছে আমাদের ব্লাড ভেসেলে গিয়ে জমা হচ্ছে, ওই এলডিএল কোলেস্টেরলটা কিন্তু আমাদের শরীরে বেড়ে যায়। ঠিক আছে, তারপরে ধরেন আপনার এই যে আমরা ফাস্ট ফুড খাচ্ছি প্রতিদিন, প্রসেস ফুড খাচ্ছি, এখন আবার খুব একটা ট্রেন্ড চালু হয়েছে যে ওই ফ্রোজেন ফুড খাওয়া হচ্ছে, এই যে ফ্রোজেন পরোটা খাওয়া হচ্ছে। মানে আমরা খুব শর্টকাটে সারার জন্য ফ্রোজেন পরোটা খাই, ফ্রোজেন সমুচা খাই, ফ্রোজেন সব কিছুই পাওয়া যায়, ফ্রোজেন চিকেন নাগেটস, চিকেন বল সব কিছু পাওয়া যায়। এই ফ্রোজেন খাবারগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণে স্যাচুরেটেড ফ্যাট আছে এবং ট্রান্স ফ্যাট আছে। এই ট্রান্স ফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট যে খাবারগুলোতে থাকে এই খাবারগুলো খেলেই কিন্তু আমাদের শরীরের যে ব্যাড কোলেস্টেরল সেটা কিন্তু বেড়ে যাবে। সয়াবিন তেল খাই আমরা রেগুলার প্রতিদিন খাবারের সাথে খাচ্ছি, ঠিক আছে, এই খাবার এই ভেজিটেবল অয়েলস যেগুলো এগুলোর মধ্যেও কিন্তু আমাদের ক্ষতিকর কোলেস্টেরল আছে। তাহলে আমাদের ভেজিটেবল অয়েল এর মধ্যে হচ্ছে
হচ্ছে অলিভ অয়েলটা আমরা কিন্তু খেতে পারি, কিন্তু এই বা মাস্টার্ড অয়েল যেটা সরিষার তেল সেটা খাওয়া যায়, কিন্তু কিন্তু সয়াবিন তেল বা পাম অয়েল সবচেয়ে বেশি ক্ষতিকর হলো পাম অয়েল। আমাদের গ্রামগঞ্জে কিন্তু এখনও দোকানে কিন্তু পাম অয়েল বিক্রি হচ্ছে। এই পাম অয়েল অর্থাৎ আপনি মনে করেন যে গ্রামের মানুষের এই কোলেস্টেরল বাড়বে না, স্ট্রোক হবে না, হার্ট অ্যাটাক, এটা আসলে ভুল কথা। কারণ গ্রামের মানুষজনের কিন্তু কিছু কিছু খাদ্যাভ্যাস আছে যেগুলোর কারণে হচ্ছে ব্যাড কোলেস্টেরল বাড়ে। এর মধ্যে একটা হচ্ছে পাম অয়েল, অথবা হচ্ছে যে মানে খুব রিফাইন্ড সয়াবিন অয়েল যেটা, সেটাতেও কিন্তু আপনার এই স্যাচুরেটেড ফ্যাট পাওয়া যায়। তাছাড়া আমি যেটা বললাম যে ফাস্ট ফুড, এটা কিন্তু গ্রামেগঞ্জে এখন কিন্তু পাওয়া যায়, অ্যাভেলেবল। হ্যাঁ, তারপরে ফ্রোজেন ফুড এগুলো কিন্তু পাওয়া যায়। তো সেক্ষেত্রে কিন্তু অনেক সময় দেখা যায় আমরা প্রসেস ফুড খাই, কেন্ড ফুড খাই, তো এগুলোর মধ্যেও কিন্তু ভিতরে যে অনেক অনেক যে জিনিসটা দিয়ে ওরা ভাজে, ডালডা বা ঘি যেটাকে বলা হয়, সেটাতে কিন্তু প্রচুর পরিমাণে ব্যাড কোলেস্টেরল আছে। তো এই জন্য হচ্ছে এই খাবারগুলো কিন্তু আমাদেরকে অ্যাভয়েড করতে হবে। আর তাছাড়া দেন ফ্রেশ টি বা হচ্ছে যে চিজ, বার্গার, পিৎজা, এগুলো কিন্তু খুব অ্যাভেলেবল, আমরা খুব সচরাচর খেয়ে থাকি, এই জিনিসগুলো কিন্তু খাওয়া যাবে না। এখন একটা বাস্তব প্রশ্ন হচ্ছে যে এই যে খাবারগুলোর কথা আপনি বললেন, এই ফাস্ট ফুড বা গরুর মাংস বা ছাগলের মাংস, এই খাবারগুলো হচ্ছে মুখরোচক খাবার, এগুলো এখন তুলনামূলকভাবে একটু ইজিলি এগুলো পাওয়া যায়। তো এগুলো আসলে বিকল্প কি হতে পারে? বিশেষ করে যেমন গরুর মাংস বা ছাগলের মাংস যেটা আমরা বলি, রেড মিট যেটাকে আপনি বললেন, এগুলো ছাড়া অনেক সময় খাওয়ার পরিতৃপ্তি, মানুষের স্বাভাবিক চিন্তা করলে খাওয়ার পরিতৃপ্তি আসে না। কোথাও কোনো দাওয়াত খাওয়াতে গেলে বা দাওয়াতে গেলে যিনি আয়োজন করছেন, সর্বোচ্চ পরিমাণে এগুলোর আয়োজন না থাকলে তো সেটার পরিপূর্ণতা আসে না বা আতিথেয়তার পরিপূর্ণতা পায় না যেটা মনে করা হয়। তো এগুলোকে আপনি কিভাবে পরামর্শ দিবেন যে আসলে কিভাবে নিয়ন্ত্রণ করবেন? এখানে আমার পরামর্শ যেটা, যদিও এই ব্যাপারে আমাদের কোনো ওইভাবে গাইডলাইন দেওয়া নাই, বাট আমার যেটা পরামর্শ সেটা হচ্ছে যে আপনার ভিজিবল চর্বি, যেটা ভিজিবল ফ্যাট, মানে আমি গরুর মাংস খাওয়ার সময় আমার মনে হলো যে এই টুকরাতে একটু চর্বি মেশানো আছে, ওই ভিজিবল ফ্যাটটা কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি। অর্থাৎ মিট পার্টটা কিন্তু আমরা খেতে পারি, মাংসটা খেয়ে চর্বিটাকে কিন্তু আমরা অ্যাভয়েড করতে পারি, এটা একটা জিনিস। তাছাড়া দেখা যায় কি, গরুর মাংস রান্না করা হলে পাতিলের উপরে একটা চর্বি স্তর পড়ে যায়। এই চর্বিটা কিন্তু আমাদেরকে যখন সার্ভ করা হয় তখনও ওই আমাদের যে বাটি থাকে, ওই বাটিতেও কিন্তু চর্বির যে লিকুইড পার্টটা সেটা একদম তেলের মতো উপরে ভাসতে থাকে। এই যে ভিজিবল চর্বিটা আছে, এইটাকে আমরা অ্যাভয়েড করতে পারি, এইটা একটা উপায়। তাছাড়া আমরা কিন্তু এই মাংসটাকে আমরা অন্য উপায়ে খেতে পারি, এটাকে গ্রিল করে খাওয়া যায়, কিন্তু এটাকে হচ্ছে অন্য উপায়ে সিদ্ধ করে এমনভাবে খাওয়া যায় যাতে করে তার চর্বি পার্টটা কিন্তু আমরা ছড়ায় নিতে পারি। এছাড়া মুরগির মাংস খাওয়া যাচ্ছে, মুরগির মাংস কিন্তু চামড়া ছাড়া যে মুরগির মাংস, সেটা কিন্তু আমাদের ব্যাড কোলেস্টেরল খুব বেশি নাই, সেটা কিন্তু আমরা খেতে পারি। আবার আপনার হাঁসের মাংস, যেটা এখন শীতকাল আসছে, সবাই হাঁসের মাংস খুব শখ করে খায়, হাঁসের মাংসতে কিন্তু প্রচুর পরিমাণে ব্যাড কোলেস্টেরল আছে। তাহলে সেটাও কি করতে হবে, যে চামড়ার যে পার্টটা হাঁসের এবং চামড়ার নিচে যে চর্বির যে অংশটা আছে, সেটা বাদ দিয়ে কিন্তু হাঁসের মাংসটা খাওয়া যাবে। অর্থাৎ খাওয়ার ক্ষেত্রে মানে একটা পরিমিত পরিমাণে যে খাওয়া, সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে আমরা আমাদের দেশে তো এই যে রেড মিটের কথা বলা হয়ে থাকে, সবাই সবসময় রেড মিট আমাদের দেশে অ্যাভেলেবল থাকেও না, সবার খাওয়াও হয় না। তবে যখনই আমরা খাই একসাথে যাতে বেশি করে না খাওয়া হয়। আমি যেটা বলবো যে লিমিটেড খাওয়া যাবে, এটা আল্লাহর অশেষ নিয়ামত, মানে সুস্বাদু মুখরোচক খাবার আমরা সবই খাবো, তবে আমাদের পরিমিত খেতে হবে। অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমরা এখন গুরুত্বপূর্ণ যে বিষয়টি জানতে চাই, যে আপনি আমাদের খাদ্যাভ্যাস, জীবনাচরণ সম্পর্কে খুবই চমৎকার পরামর্শ দিয়েছেন। আশা করি আমাদের দর্শকরা এই আলোচনা থেকে উপকৃত হবেন। এই রক্তে চর্বির নিয়ন্ত্রণের পাশাপাশি তো এর আরও অন্যান্য শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জন্য তো অনেক উপকারী রয়েছে, যে খাদ্যাভ্যাস এবং শারীরিক ব্যায়ামের কথা আপনি বলেছেন। শুধু চর্বি নিয়ন্ত্রণ না, এটা আসলে আমাদের অসংক্রামক ব্যাধি যতগুলো আছে, বিশেষ করে হাইপারটেনশন, আমরা সবসময় বলি হাইপারটেনশন, ডায়াবেটিস, তারপরে সবগুলোর জন্যই কিন্তু খাদ্যাভ্যাসটা খুব উপকারী। আমরা এখন চিকিৎসায় চলে আসতে চাই, যে যদি কারো শরীরে ইতিমধ্যেই এই চর্বির পরিমাণ, রক্তের চর্বির পরিমাণ বেড়ে থাকে, তাহলে এটার জন্য আসলে চিকিৎসা রয়েছে কিনা, বা চিকিৎসা পদ্ধতি কি রয়েছে, বা ঔষধ কি কি ধরনের ব্যবহার করা হয়ে থাকে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে আমাদের যেটা আমরা বললাম লাইফস্টাইলের পরে যদি আমরা শুরুতেই
একটা রোগীর যদি এরকম হাই কোলেস্টেরল বা হচ্ছে রক্তে অনেক পরিমাণ চর্বি আমরা পাই, তাহলে লাইফস্টাইলের পাশাপাশি তাকে আমরা ওষুধ দিয়ে থাকি। শুরুতে আমরা লাইফস্টাইল দিয়ে অনেক পেশেন্টকে বলতে পারি যে আপনি 1 মাস ওষুধ খেয়ে আসেন, তারপরে আমরা বা 2 মাস ওষুধ খেয়ে আসেন, 2 মাস আপনি লাইফস্টাইল চেঞ্জ করে আসেন, তারপরে আমরা দেখব যে কতটুকু কমছে। সেটা একটা করা যায়। অনেকে হচ্ছে শুরুতে ওষুধ খেতে চান না, সেক্ষেত্রে এটা একটা অপশন আছে যে আপনি স্ট্রিক্টলি যদি খাবার দাবার অভ্যাস চেঞ্জ করেন, প্রতিদিন একটু ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন, আপনি যদি সিগারেট স্মোকিংয়ের অভ্যাস থাকলে সেটা বাদ দিয়ে দেন, তাহলে অনেকাংশে এটা কিন্তু উন্নতি হয়। আর যদি তারপরেও কারো যদি উন্নতি না হয়, সেক্ষেত্রে আমাদের ঔষধ দিতে হবে। তো এই চর্বি কমানোর কিন্তু বাজারে অনেক ঔষধ, এবং আপনি খুব খুশি হবেন যে আমাদের আসলে এখন বাংলাদেশেই খুব অ্যাডভান্স লেভেলের যে ঔষধপত্র সেগুলো কিন্তু অ্যাভেলেবল হচ্ছে। সেটা আজ থেকে ধরেন 5 বছর আগেও যেসব ওষুধ ছিল না, সেই ওষুধগুলো কিন্তু আমাদের দেশে আসতেছে, যেগুলো দিয়ে আমরা রক্তের চর্বিটাকে এমন মাত্রায় কমাই নিয়ে আসতে পারি যে একটা পেশেন্টের যদি তার কখনো হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক হয়ে না থাকে, তার হওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেক কমাই দিতে পারতেছি। কারো যদি একবার হয়, তার দ্বিতীয়বার হওয়ার সম্ভাবনাটা কিন্তু কমে যাচ্ছে। তো সেক্ষেত্রে অনেক ওষুধ আছে বাজারে। এর মধ্যে আমরা স্ট্যাটিন বলি একটা গ্রুপ, সেখানে অনেকগুলো ওষুধ আছে, অ্যাটোরভাস্টাটিন, সিম্বাস্টাটিন, প্রাভাস্টাটিন, তারপর রসুভাস্টাটিন আমাদের দেশে খুবই পপুলার একটা ঔষধ। হ্যাঁ, তারপরে হচ্ছে যে স্ট্যাটিনের পাশাপাশি যদি স্ট্যাটিন দিয়ে কোনো পেশেন্টের কন্ট্রোল না হয়, সেক্ষেত্রে ইজিটেমাইব বলে একটা ওষুধ আছে, যেটা কোলেস্টেরল যেটা আমাদের গার্ড থেকে অ্যাবজর্পশনটা সেটাকে প্রিভেন্ট করে, ইজিটেমাইব আছে। তারপরে এখন আরও অ্যাডভান্স ওষুধ যেমন আপনার ভ্যাম্পেডোইক অ্যাসিড, এটাও কিন্তু আমাদের দেশের বাজারে পাওয়া যাচ্ছে। তারপরে হচ্ছে PCSK9 ইনহিবিটর বলা হয় একটা গ্রুপ অফ ওষুধ। এটা যদিও আমাদের দেশে অতটা অ্যাভেলেবল না, তবে খুব শিগগিরই আমাদের দেশে এটা বাজারজাত হবে। সেটা এখন আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে কিন্তু পাওয়া যাচ্ছে। তবে PCSK9 ইনহিবিটরের পরিবর্তে যে ওষুধটা ব্যবহার করা হয়, সেটা কিন্তু আমাদের দেশে অলরেডি চলে আসছে, ইনক্লিসিরান নাম। এটা খুবই রিসেন্টলি আসছে, মানে এই বছরই। তো সেক্ষেত্রে এটা কিন্তু আমাদের জন্য খুবই সৌভাগ্যের ব্যাপার যে আমরা বেসিক্যালি আমরা এখন লিপিড কন্ট্রোল করতে পারি, কিন্তু তারপরও আমাদের দেশে লিপিড রিলেটেড যে জটিলতা সেটা কেন বাড়তেছে, সেটা দুইটা কারণে বাড়তেছে। একটা হচ্ছে আমাদের ফিজিশিয়ান ইনার্শিয়া বলা হয় একটা কথা, যে আমরা ডাক্তাররা হচ্ছে একটা রোগী যে ওষুধটা খাচ্ছে সেটা দিয়ে কতটুকু তার ইফেক্ট হচ্ছে, তার কোলেস্টেরলটা কতটুকু ইমপ্রুভ হচ্ছে, এটা আমরা টাইমলি দেখে তার ওষুধটাকে যে চেঞ্জ করা এবং ওষুধটাকে যে হায়ার একটা রেজিমে যাওয়া, আর একটু কন্ট্রোল করা, সেটা আমরা করা হচ্ছে না। এটা হচ্ছে ডক্টরের সাইড থেকে ফল্ট। আর একটা রোগীর সাইড থেকে ফল্ট, যেটা রোগীরা হচ্ছে অ্যাডহেরেন্ট না। ওষুধটা যে আমি একটা ওষুধ দিছি সে যে রেগুলার খাবে সেটাই করে না। আর যদি চেঞ্জ করে দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে তো আরও বেশি খরচ বেড়ে যায়, তখন সেক্ষেত্রে কিন্তু রোগীরা সেটাও করতে চায় না। তাছাড়া আমি বলছি যে লিপিড প্রোফাইল টেস্ট করতে অনেক টাকা লাগে, তো সেক্ষেত্রে রোগীরা বারবার এই টেস্ট করাটাকেও পছন্দ করে না। তাহলে হচ্ছে আমাদের এই যে গ্যাপগুলো, এই গ্যাপগুলোর কারণেই কিন্তু আমাদের যে কমপ্লিকেশন, জটিলতা, সেই জিনিসগুলো কিন্তু বাড়তেছে। আপনি বেশ কিছু ওষুধের নাম বললেন, আমরা সময় আমাদের প্রায় শেষ। আমি একটু সংক্ষেপে জেনে রাখতে চাচ্ছি আমাদের দর্শকদের জন্য যে এই ওষুধগুলোর ক্রয় যে ব্যয় বা খরচ, এটা কি অনেক বেশি কিনা, বা জনসাধারণের ক্রয় ক্ষমতার বাইরে? আসলে ওষুধগুলো, কোলেস্টেরল কমানোর ওষুধগুলো দাম একটু বেশি হয়ে থাকে, তবে তবে কম খরচেও। যে আমি যেটা বললাম যে এখন আমাদের অ্যাটোরভাস্টাটিন আমরা প্রথমে দিব, যদি কন্ট্রোল না হয় তাহলে আমরা অ্যাটোরভাস্টাটিনের সাথে আরেকটা ওষুধ কম্বাইন করে দিব, এজিটেমাইব যেটা, সেটা কমনলি কম্বিনেশন হিসেবে পাওয়া যায়। সবচেয়ে সুখের কথা হলো অ্যাটোরভাস্টাটিন কিনতে যে খরচটা হতো একজন রোগীর, তার সাথে যদি 10 মিলিগ্রাম ইজিটেমাইব কম্বাইন করে দেওয়া হয়, তার চেয়ে খরচ 1 টাকা বাড়বে। তাহলে হচ্ছে আমার অপটিমাম কন্ট্রোলের জন্য যে রেজিমটা দরকার হচ্ছে, সেটার জন্য কিন্তু আগের তুলনায় খরচ খুব বেশি বাড়তেছে না। জি, ওভারঅল খরচ হয়তো বা বেশি, কিন্তু আমাদের কন্ট্রোলের জন্য যতটুকু চেঞ্জ করা দরকার, এখানে হচ্ছে খুব বেশি কিন্তু খরচ বাড়তেছে না। এখানে দায়ী হচ্ছে দুইটা পক্ষই, রোগী এবং ডক্টর। যে ডক্টর ইনার্শিয়ার কারণে হচ্ছে আমরা দিচ্ছি না, এবং রোগী হচ্ছে ভয়ে বা হচ্ছে অতিরিক্ত খরচের একটা। যারা লিপিড কমানোর ওষুধ খাচ্ছেন, তাদেরকে আসলে এটা ফলো আপ করার জন্য কতদিন পর পর লিপিড প্রোফাইলটা করা উচিত, এরকম কিছু বিষয় তথ্য দিন। এইটা বেসিক্যালি আসলে হচ্ছে আমাদের ইন জেনারেল আমরা 3 থেকে 4 মাস পরেই আবার নতুন করে লিপিড রিঅ্যাসেসমেন্ট করি সাধারণত। তো সেক্ষেত্রে 4 মাস পরে করে যদি আমরা তার হচ্ছে যে টার্গেট লিপিড
যতটুকু আমার দরকার ততটুকুতে যদি আসে তাহলে সে যে রেজিমটা খাচ্ছে সেটা আমরা কন্টিনিউ করতে বলি। জি, আমাদের আসলে শেষ করতে হবে, তার মধ্যে আরও দু একটি গুরুত্বপূর্ণ বিষয় জানার আছে আমাদের, সেটি হচ্ছে লিপিড। তো আপনি বলেছেন অনেক ক্ষেত্রেই আমাদের রোগীরা এমনিতেই পরীক্ষা করেন না, কোনো জটিলতা হলে পরীক্ষা করে আমরা জানতে পারি। তো কারো স্ট্রোক করলো অথবা কারো হার্ট অ্যাটাক করলো, যখন জানা গেল যে চর্বির পরিমাণ বেড়ে এটা হয়েছে, তখন তাকে চর্বি কমানোর ওষুধ তার স্ট্রোকের চিকিৎসার পাশাপাশি বা হার্ট অ্যাটাকের চিকিৎসার পাশাপাশি চর্বি কমানোর ওষুধটাও তাকে যুক্ত করে দেওয়া হয়ে থাকে। আমরা শুরুতে জানতে চাইবো যে এই চর্বি কমানোর যে ওষুধ, এটা কি শুধুমাত্র স্ট্রোক, হাইপারটেনশন বা বা হচ্ছে যে হার্ট অ্যাটাক এগুলোর কারণে দেওয়া হয়ে থাকে, নাকি এর বাইরে আরও অন্য কারণ রয়েছে যেগুলোর কারণে এই ওষুধগুলো ব্যবহার করা হয়ে থাকে? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে আমরা মনে করি যে শুধুমাত্র একটা স্ট্রোক বা হার্ট অ্যাটাক হয়ে গেলেই কোলেস্টেরলের ওষুধ খেতে হবে, আসলে কিন্তু তা না। আরও অনেকগুলো কন্ডিশন আছে, যেমন ধরেন আপনার একজন মানুষের যদি ডায়াবেটিস হয়ে থাকে, ডায়াবেটিসের এবং তার ডায়াবেটিসের বয়স যদি 10 বছর ওভারকাম করে, তাহলেই কিন্তু আমরা হচ্ছে বলি যে তার কোলেস্টেরল ওষুধ খেতেই হবে। এখানে কোনো কিন্তু হচ্ছে কম্প্রোমাইজ করা যাবে না। তারপরে একজন মানুষের যদি সিকেডি হয়ে যায়, ক্রনিক কিডনি ডিজিজ যেটাকে বলা হয়, তাহলে হচ্ছে কিডনি ডিজিজ হলেও কিন্তু আমরা তাকে কোলেস্টেরলের ওষুধ খেতে বলি। তাছাড়াও আরও কিছু কন্ডিশন আছে যেগুলোতে সেকেন্ডারি হাইপার কোলেস্টেরোমিয়া হয়, যেমন একজন মানুষের যদি থাইরয়েডের প্রবলেম থাকে তারও কিন্তু কোলেস্টেরল ওষুধ খাওয়া লাগতে পারে। কোলেস্টেসিস যদি থাকে কোনো কারণে, সেক্ষেত্রে তাকে কোলেস্টেরল ওষুধ খাওয়া লাগতে পারে। তার যদি আপনার নেফ্রোটিক সিনড্রোম বলে একটা কথা আছে, সেটা যদি থাকে তাহলে তাকে কিন্তু কোলেস্টেরল ওষুধ খেতে পারে। এছাড়া এখন রিসেন্ট আমাদের অ্যাডভান্সমেন্ট যেটা আসছে যে ক্যান্সারের রোগী বা HIV এইডসের পেশেন্টকেও হচ্ছে কোলেস্টেরল ওষুধ খাওয়া লাগতে পারে। এইটা কিন্তু শুধুমাত্র হার্ট অ্যাটাক বা ব্রেন স্ট্রোক এটার মধ্যে কিন্তু সীমাবদ্ধ রাখলে চলবে না। আমাদের আদার্স কন্ডিশন যেখানে আমার কোলেস্টেরল কমানোটা খুব জরুরি, না কমালে একটা কমপ্লিকেশন হয়ে যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোলেস্টেরল কমানোর ওষুধ যখন কাউকে যুক্ত করা হয়, বিশেষ করে এই জটিলতা সমৃদ্ধ কারণে, তখন এটা আসলে কতদিন খেয়ে যেতে হবে? অনেক ক্ষেত্রে দেখা যায় যে চলবে রোগীদেরকে বলে দেওয়া হয়, এটা কি সারা জীবন তাকে খেয়ে যেতে হবে, নাকি জীবনের একটা পর্যায়ে গিয়ে এটা বন্ধ করার সুযোগ এইটা থাকবে? আসলে আমাদের টার্গেট সেট আপ করে দেওয়া থাকে। আমাদের একটা টার্গেট সেট আপ করে দেওয়া থাকে। এই টার্গেটে যখন আসবে বা টার্গেটের যখন আমার টার্গেট আর একটু টার্গেটের চেয়েও বেশি ইমপ্রুভমেন্ট হবে, তখন আমরা ডোজ কমায় দিতে পারি, কিন্তু এটা বন্ধ করা যাবে না। কারণ হচ্ছে কি, আপনি ওষুধ খেয়েই তো আপনার টার্গেটে আসছে, তাই না? ওষুধটা যখন আপনি বন্ধ করে দিবেন আবার তখন কিন্তু আবার এটা তার বেড়ে মানে যাবে। তাকে এই জটিলতাগুলো যদি কারো থাকে তাহলে তাহলে লং তাকে টার্ম কিন্তু অথবা লাইফ লংই খাওয়া কিন্তু লাগতে আপনার পারে, এটা এরকম একটা খাওয়া লাগতে পারে। প্রস্তুতি রোগীদের থাকতে হবে। মানসিকভাবে জি, অনেক থাকতে হবে। ধন্যবাদ। আমাদের সর্বশেষ প্রশ্ন হচ্ছে, গর্ভাবস্থায় যদি কারো রক্তে চর্বির পরিমাণ বেশি পাওয়া যায়, তার জন্য আসলে কোনো বিশেষ নির্দেশনা রয়েছে কিনা? এক্স্যাক্টলি, আসলে চর্বি কমানোর যে ওষুধগুলো আছে, এই ওষুধগুলো সাধারণত আপনার গর্ভাবস্থায় আমাদের অ্যাভেলেবল যে কোলেস্টেরল কমানোর যে ওষুধগুলো, এগুলো কিন্তু আমরা দিতে পারি না। এই জন্য বলা হয়ে থাকে কোনো গর্ভাবস্থা অথবা গর্ভধারণের একটা পটেনশিয়ালিটি আছে, এ ধরনের যে কোনো মহিলা, অর্থাৎ রিপ্রোডাক্টিভ এজের মহিলাদের এই কোলেস্টেরল ওষুধ খেতে সাবধান। এবং সেক্ষেত্রে হচ্ছে যেটা করতে হবে, যদি তার ক্ষেত্রে চর্বির পরিমাণ অত্যধিক বেশি থাকে, অথবা তার একটা হার্ট অ্যাটাক বা MI হয়, অথবা ব্রেন স্ট্রোক হয়, তখন সেক্ষেত্রে যদি আমাদের চর্বির ওষুধ দেওয়াই লাগে, শুধুমাত্র আমাদের যে কোলেস্টেরামিন বা বাইল অ্যাসিড সিকুয়েস্ট্রেন্ট বলা হয়, অর্থাৎ আমাদের এই যে গলব্লাডার থেকে যে বাইলগুলো বের হচ্ছে, এই বাইল অ্যাসিড হচ্ছে এক ধরনের কোলেস্টেরল থাকে। গতানুগতিক ওষুধগুলো না খেয়ে এই সময় তাকে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শক্রমে আসলে পরামর্শ অনুযায়ী নিরাপদ ওষুধটা সেটা যুক্ত নিরাপদ করতে হবে। ওষুধটা খাওয়া উচিত। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সময়ও ফুরিয়ে এসেছে। আপনি খুবই চমৎকার, তথ্যবহুল এবং সতর্কতামূলক আলোচনা আজকে করেছেন। শেষ একটি মিনিটে আমাদের দর্শকদের প্রতি এই রক্তে চর্বি বৃদ্ধিজনিত কোনো জটিলতা যেন আর কাউকে পড়তে না হয়, অথবা যারা পড়ে গিয়েছেন তারাও যেন এখান থেকে উত্তরণ ঘটাতে পারেন, আমাদের দর্শকদের প্রতি বিশেষ কোনো পরামর্শ থাকলে আপনি বলুন। ধন্যবাদ আপনাকে। যেটা আমার সবার প্রতি অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যে আমাদের আসলে সুস্থ স্বাভাবিক থাকা অবস্থায় কিন্তু আমাদের প্রতি বছর একবার অ্যাটলিস্ট, অথবা 2-3 বছরে একবার আমাদের রক্তের যে চর্বি, এই জিনিসটা আমাদের হচ্ছে মেপে দেখা উচিত। বিশেষ করে যারা আমরা সেডেন্টারি ওয়ার্কার বা বসে বসে কাজ করি, ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা কম হচ্ছে, অথবা আমাদের খাদ্যাভ্যাস ঠিকমতো হচ্ছে না, কোনো একটা কারণে আমাকে ওই ফাস্ট ফুড খেতেই হচ্ছে অথবা প্রসেস ফুড খেতেই হচ্ছে, তাদের ক্ষেত্রে তো অবশ্যই আমাদের প্রতি বছরে অন্তত একবার লিপিড প্রোফাইলটা আমাদের চেক করে দেখতে হবে।
এবং চেক করে দেখে যদি এটা বেশি পাওয়া যায় অথবা মাত্রাতিরিক্ত হয়, তাহলে আমাদের লাইফস্টাইলের পাশাপাশি যদি ওষুধ খাওয়ার দরকার হয় তাহলে অবশ্যই খেতে হবে। এখানে হচ্ছে কোনো ধরনের অবহেলা করা যাবে না, কারণ অবহেলা করলে যদি কোনো একটা কমপ্লিকেশন হয়ে যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু চিকিৎসা করেও পূর্ব অবস্থায় অর্থাৎ শারীরিক সক্ষমতাটাকে পূর্ব অবস্থায় ফিরে আনা সম্ভব না। এর জন্য হচ্ছে দেখা গেল তখন আমি পরিবারের প্রতি একটা বোঝা হওয়ার চেয়ে আগে থেকেই সতর্ক থাকলে পরিবারও ভালো থাকবে, আমিও ভালো থাকবো, দেশও ভালো থাকবে, সমাজও ভালো থাকবে, আমার লাইফস্টাইলটাও ভালো থাকবে, সব কিছুই ভালো থাকবে। জি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে খুবই চমৎকারভাবে তথ্যবহুলভাবে আমাদের সাবলীলভাবে আজকের পরামর্শগুলো দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আর ধন্যবাদ আপনাদের সবাইকেই পেনভিশনকে ভালোবেসে এতক্ষণ ধরে স্ক্রিনের সামনে বসে খুবই তথ্যবহুল এই আলোচনা নিশ্চয়ই আপনারা উপভোগ করেছেন এবং এই আলোচনা থেকে নিশ্চয়ই উপকৃত হয়েছেন। আমরা চাই সকলেই সুস্থ সুন্দর থেকে সমৃদ্ধ কর্মক্ষম জীবন সকলেই আমরা উপভোগ করি। দর্শক, আজকের শরীরে রক্তে চর্বির পরিমাণ বৃদ্ধি, তার প্রভাব এবং এখান থেকে মুক্তির জন্য করণীয় কি, এ বিষয়ে খুবই চমৎকার আলোচনা আমাদের সম্মানিত অতিথি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সম্মানিত সহকারী অধ্যাপক ডাক্তার নাসির উদ্দিন সাগর স্যার আমাদের সঙ্গে করেছেন। আশা করি আলোচনা থেকে আপনারা উপকৃত হয়েছেন। পরবর্তী পর্বে আমরা ভিন্ন কোনো বিষয় নিয়ে আবারও যুক্ত হব, দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।